নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলার আরও একটা নতুন খবর, যেটা নিয়ে কী কারণে জানি না ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম সবাই কীরকম নীরব থাকলেন, কী কারণে। মস্ত বড় খবর, জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড আইনজীবী প্রতাপচন্দ্র দে, তাকে টাইট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন এ রাজ্যের নবান্নের নাটের গুরুমা। কীভাবে পেছনে লেগেছিলেন আপনারা জানেন যে দক্ষিণ বিধাননগর থানা সম্ভবত, সেখানে আইনজীবী প্রতাপচন্দ্র দেকে টাইট দেওয়ার জন্য সেখানকার পুলিশ অফিসারদের কাজে লাগিয়েছেন নাটের গুরুমা, এবং ভায়া বুঝতেই পাচ্ছেন রাজীব কুমার মাঝখানে ছিলেন। তার কারণ বিধাননগর থানা তো প্র্যাকটিক্যালি বিধাননগর পুলিশ কমিশনের তো আলটিমেটলি রাজ্যের ডিজির কাছে রিপোর্ট করে, এবং সেইখান থেকে পেছনে লাগাটা শুরু হয়েছিল। জাস্টিস অমৃতা সিনহা যখন একটার পর একটা এই প্রাথমিকের চাকরি দুর্নীতি নিয়ে মামলা রায় দিচ্ছেন না, অবজারভেশন দিচ্ছেন। সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা কিছুতেই যখন সুজয় কৃষ্ণ করছিলেন না, তখন সিবিআইকে দিয়ে সরাসরি বা ইডিকে দিয়ে সরাসরি রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে জোকা হসপিটালে পাঠিয়ে, জোকা হসপিটালের ডাক্তারদের ডেকে পাঠিয়ে 6 ঘন্টার মধ্যে পিজি হসপিটাল থেকে প্র্যাকটিক্যালি সুজয় কৃষ্ণ ভদ্রকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই, এবং শেষ পর্যন্ত তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষিত হন, এবং শেষ পর্যন্ত সেটা সিএফএসএলের রিপোর্টে যায় এবং প্রমাণিত হয় কণ্ঠস্বরটি সুজয় কৃষ্ণ ভদ্রর। ফলে বেজায় বিপদে পড়েছেন ভাইপো, এবং ভাইপোর সুজয় কৃষ্ণ ভদ্রর এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষাতে প্রমাণিত হওয়াতে আলটিমেটলি সিবিআই বা ইডির হাতে কংক্রিট এভিডেন্স দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে ভাইপো কিংবা ওই লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি সংক্রান্ত সমস্ত তথ্য হাতে উঠে আসে। এরপর থেকেই টানা ধারাবাহিকভাবে পেছনে লাগা শুরু হয় কার? আইনজীবী প্রতাপচন্দ্র দে। কী ঘটনা ঘটে? আইনজীবী প্রতাপচন্দ্র দে তার অনেক মক্কেল থাকেন, সেই মক্কেলের মধ্যে একটি মামলা হয়, যে মামলাটিতে তিনি অবশ্যই একজনের হয়ে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছিলেন, এবং সেটা সম্ভবত দক্ষিণ বিধাননগর বা বিধাননগর থানার কোনো একটা অঞ্চলের মধ্যে, যেখানে একটি পরিবারের মধ্যে প্রপার্টি সংক্রান্ত সমস্যা, এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের। আইনজীবী প্রতাপচন্দ্র দে আরেক পক্ষের ছিলেন। এবার আইনজীবী প্রতাপচন্দ্র দে যেহেতু এক পক্ষের ছিলেন, আদার সাইডকে দিয়ে অভিযোগটা করানো হয়, যে এফআইআরটা করানো হয় যে আইনজীবী প্রতাপচন্দ্র দে তাঁর স্বামীর ইনফ্লুয়েন্সটা খাটাচ্ছেন। ভাবুন, মানে কি সাংঘাতিক পরিকল্পনা। আমি বলছি, ক্রিমিনাল মাইন্ডসেট না থাকলে কেউ এই জিনিস করতে পারে না যা করানো হয়েছিল। এবং আইনজীবী প্রতাপচন্দ্র দে তাঁর স্ত্রীর প্রভাবটা খাটাচ্ছেন, তাঁর স্ত্রীকে জাস্টিস অমৃতা সিনহা, ফলত তাঁর স্ত্রীর প্রভাব খাটিয়ে তিনি কোনো একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন পুরো এই মামলাটা। এই নিয়ে একটা অভিযোগ হয়, বিধাননগর থানা সম্মত আইনজীবী প্রতাপচন্দ্র দেকে ডেকে পাঠান, এসব অনেক কিছু ঘটনা ঘটে। এরপর এই পুরো তদন্তটাকে সিআইডি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা নাটের গুরুমার ইচ্ছাঘর বলি না, সিআইডির অফিসারগুলোতে বাঘা অফিসারগুলোকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমাররা এই কারবার করেন, সিআইডি যা করিয়েছিল, এবং সিআইডিকে দিয়ে এই তদন্তটার দায়িত্ব দেওয়া হয় যে সিআইডি তদন্ত করবে। এবার আইনজীবী প্রতাপচন্দ্র দেকে বারবার ডেকে পাঠানো হয় তদন্তের নামে, যেভাবে অর্জুন সিংকে ডেকে পাঠানো হয় জানেন, বিরোধী দেখলেই সিআইডিকে দিয়ে ডেকে পাঠানো হয় যে আপনি আসুন, আপনাকে ইন্টারেক্ট করুন ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত বসিয়ে রেখে ছোট্ট একটু 15 মিনিটের হয়তো ইন্টারোগেশন হয়েছে, তারপর আবার ফেরত পাঠানো হচ্ছে, আবার ডাকা হয়েছে, এই কারবার চলছে। এবং সেখানে অভিযোগ এমন কথাও শোনা যায় যে সিআইডির অফিসাররা বলেন, আপনার স্ত্রীকে বলুন একটু নিরস্ত্র হতে, কেন উনি এত বাড়াবাড়ি করছেন, আপনার কন্যা তো বিদেশে থাকে, সেটাও তো আপনাদের চিন্তার বিষয়। এই জাতীয় থ্রেটনিং দেওয়া হচ্ছিল বলে আমি আইনজীবী সোর্সের বিভিন্ন ইনফরমেশন পাচ্ছিলাম। সত্যি কি মিথ্যে জানি না, সেটা আইনজীবী প্রতাপচন্দ্র দে বলতে পারেন। স্বাভাবিকভাবে দিনের পর দিন এই ধরনের হিউমিলিয়েশনের পর পুরো ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত আদালতে যান আইনজীবী প্রতাপচন্দ্র দে, এবং সেখানে একটা স্থগিতাদেশ পান যে সিআইডি এইভাবে হিউমিলিয়েট করতে পারবে না। এই তদন্তের ব্যাপারে যা ওই লোয়ার কোর্টে যা প্রপার্টি সংক্রান্ত বিবাদ, তার যা চার্জশিট, সেসব যা হচ্ছে, কিন্তু প্রতাপচন্দ্র দেকে হিউমিলিয়েট করা যাবে না, এই ধরনের আদালতে এই জাতীয় কোনো একটা রায় বেরোয়। ফলত শেষ পর্যন্ত ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইচ্ছে ঘর আছে সিআইডি, সেই ইচ্ছে ঘরের এই তদন্তটা রহিত হয়ে যায়, মানে এই বদমাইশিটা রহিত হয়ে যায়, প্র্যাকটিক্যালি এটা আটকে যায়। এই পর্যন্ত ছিল পরিস্থিতি। এটা নিয়ে সংবাদ মাধ্যমে টুকরো টুকরো আলোচনা অনেক সময় হয়েছে। এরপরই এই যে পরিবারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে টিম বলবো আমি, যারা এই অভিযোগটা করিয়েছেন আরেক পক্ষের সঙ্গে তার মামলা, দেখুন যে কোনো একটা পক্ষের লড়াই হলে এক পক্ষের সঙ্গে আরেক পক্ষে যখনই লড়াই হয়, তখন স্বাভাবিকভাবে দুই পক্ষই
মানে একটা পারিবারিক বিবাদ, ও দুই পক্ষই দুজন আইনজীবী ঠিক করেন। প্রতাপচন্দ্র যে কোনো একটা পক্ষের আইনজীবী। প্রতাপবাবুর বিরুদ্ধে অভিযোগ কি, যে তিনি স্ত্রীর প্রভাবটাকে কাজে লাগিয়েছেন, এইটার জন্য তাকে দিয়ে সিআইডি হ্যারাসমেন্ট, এবং শেষ পর্যন্ত সেটাকে স্থগিতাদেশ পাওয়া। এই স্থগিতাদেশ পাওয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত ওই পরিবারকে দিয়ে সুপ্রিম কোর্টে মুভ করা হয়। ভাবুন, একটা পারিবারিক ডিসপিউটের, প্রপার্টির সংক্রান্ত ডিসপিউটে কেন সিআইডি তদন্ত করবে না প্রতাপচন্দ্রদের বিরুদ্ধে, এই অভিযোগ নিয়ে চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে, যাতে ওই স্থগিতাদেশটা ডিলিট করানো যায় এবং সিআইডি যাতে পূর্ণদমে আরও তদন্ত করতে পারে। এই মামলাটা ছিল গত পরশুদিন। এই মামলাটা সুপ্রিম কোর্টে ছিল, এবং এই মামলাতে যে শুনানিটা হয়, সেই শুনানিতে জাস্টিস সঞ্জীব খান্না প্রধান বিচারপতি এবং জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চে, সেই দুই সদস্যের বেঞ্চে, দুই মহামান্য বিচারপতির বেঞ্চে সেই শুনানিটা হয়। জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস দীপঙ্কর দত্ত পুরো মামলাটা টেক্সটটা খুব ভালোভাবে হোমওয়ার্কটা করে নেন, পড়ে মামলায় আসেন, মানে শুনানিতে যান। এই শুনানি যখন শুরু হয় তখন রাজ্য সরকারের তরফ থেকে একজন আইনজীবী উপস্থিত ছিলেন, যার নাম সম্ভবত অ্যাডভোকেট ফার্নান্ডেজ বলে কেউ একটা। এখন তো জানেন সঞ্জয় বসুদের সরিয়ে দিয়েছেন, আস্থা শর্মাদের সরিয়ে দিয়েছেন, এখন এই মিস্টার ফার্নান্ডেজ বলে একজন অ্যাপিয়ার করেন, সেই রাজ্য সরকারের। এখানে প্র্যাকটিক্যালি সেই তার লাইভ স্ট্রিমিংটা শুনছিলাম, আমার ইচ্ছে হচ্ছিল খালি আপনাদের লাইভ স্ট্রিমিংটা শোনানোর, কিন্তু টেকনিক্যাল কারণে আমি লাইভ স্ট্রিমিংটা আপনাদের শোনাচ্ছি না। যেখানে প্র্যাকটিক্যালি রাজ্য সরকার দুর্মূষণ, আমি বলছি দুর্মূষণ, আগবাড়িয়ে গিয়ে এই তদন্তের মধ্যে, এই কেসটার মধ্যে, যেহেতু সিআইডি তদন্ত রাজ্য সরকার দিয়েছিল, রাজ্য সরকার সিআইডিকে লেলিয়ে দিয়েছিল, রাজ্য সরকারের অ্যাডভোকেট গিয়ে সুপ্রিম কোর্টে ওকালতি করতে চান। এটা কিন্তু ভালোভাবে নেননি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি, মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত। কী করলেন, কী করেছেন শুনবেন। আমি লাইভ স্ট্রিমিংটা আপনাদের শোনাচ্ছি না, আমি আপনাদের টেক্সটটা আমি পড়ে শোনাবো ছোট্ট করে, তাহলে বুঝতে পারবেন যে কী হয়েছিল ঘটনাটা। প্রথম কথা হচ্ছে, কেসটাকে ডিসমিস করে দিন, হাসতে হাসতে ডিসমিস করে দিন। ইন্টেনশন, যারা এই মামলাটা করেছেন তাদের ইন্টেনশনটা বিচারপতিরা ধরে ফেলেছেন। আমার কাছে সেই ক্লিপটা আছে, আপনারা যদি কেউ চান আমি আপনাদের কাছে পাঠাবো, ব্যক্তিগতভাবে পাঠাবো, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, আমরা অবশ্যই পাঠাবো আপনাদের কাছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বা কমেন্ট বক্সে আপনারা লিখবেন, কমেন্ট বক্স থেকে দেখে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আমি শুধু একটা কথা আপনাদের কাছে বলছি, একটু মাথায় রাখুন, যে একটা সরকার, রাজ্য সরকার, আচ্ছা বলুন তো, বাড়িওয়ালা ভাড়াটের কেসের ব্যাপারে সিআইডি তদন্তের স্থগিতাদেশ দিয়েছে আদালত বলে তার জন্য সুপ্রিম কোর্টে দৌড়ে গেছে। ঠিক একই দিনে ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার অ্যাপিয়ারই করেনি, যেটা বাতিল হয়েছে, অ্যাপিয়ারই করেনি, অর্থাৎ 12 লক্ষ ওবিসি মানুষ নয়, অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড প্রতাপচন্দ্র দের পেছনে আমাকে লাগতে হবে, সেই জন্য সেখানে অ্যাপিয়ার করে যাওয়া, এটা বিচারপতিদের চোখে লেগেছে। আমি টেক্সট আপনাদের পড়ে শোনাবো, আমি আইনজীবী ফিরদৌস শামীম, আমি তার কাছে আপনাদের নিয়ে যাব, তিনি কি বলেছেন এইটার সম্বন্ধে তার কাছ থেকে আপনাদের রিপোর্টটা দেবো, তাহলে শুনলে বুঝতে পারবেন কেসটা। এই কেসটা নিয়ে কেন বাংলার সংবাদ মাধ্যম সোচ্চার হলো না, ঘটনাটা জানালো না, আমি কেন জানি না। ইলেকট্রনিক্স মাধ্যম, বাংলা প্রিন্ট মিডিয়া, কোথাও আমি তন্ন করে চিরুনি তল্লাশি করে কোথাও খবরটা পেলাম না। আমার মনে হলো এটা বাংলার নতুন বাংলার দর্শকদের জানানো দরকার যে কী ঘটনা ঘটেছে, কী সাংঘাতিক। একটা সরকার আজকে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেয়, একটা সরকার 6,40,000 কোটি টাকা বাজারে ঋণ করে ভাড়েমা ভবানী বলে, একটা সরকার 2,72,000 স্কুলের শিক্ষকের চাকরি দিতে পারে না, একটা সরকার 1,59,000 সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল করতে পারে না, একটা সরকার কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করতে পারে না, একটা সরকার সমস্ত রিটায়ারমেন্টের পর মানুষকে তাদের বকেয়া মেটাতে পারে না, একটা সরকার চাকরিরত সরকারি কর্মচারী কিংবা রিটায়ার্ড কর্মচারীদের তাদের দিয়ে দিতে পারে না। সেই সরকার বাড়িওয়ালা ভাড়াটের কেসে যাতে আইনজীবী প্রতাপচন্দ্রদেরকে টাইট দেওয়া যায়, জাস্টিস অমৃতা সিনহাকে টাইট দেওয়া যায়, তার জন্য দৌড়ে গেছে সুপ্রিম কোর্টে। প্রথমত প্রধান বিচারপতি এবং জাস্টিস দীপঙ্কর দত্ত এটাকে ওয়াশ আউট করে দিয়েছেন, না ডিসমিস করে দিয়েছেন, এবং প্রত্যেকটা পদে পদে জাস্টিস আইনজীবী ফার্নান্ডেজ, যিনি সম্মত রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, তাকে কীভাবে মানে প্র্যাকটিক্যালি করেছেন, মানে প্রশ্ন জর্জরিত করেছেন, উত্তর দিতে পারেননি, মানে মুখ পুড়েছে, বেইজ্জত হয়েছে, মান সম্মান ইজ্জত, পয়সা তো খোয়াচ্ছে। সুপ্রিম কোর্টে আপনি একজন আইনজীবীকে রাজ্য সরকারের নবান্নের তরফ থেকে যদি আপনি অ্যাপিয়ার করেন, ফলে তারও তো খরচা আছে,
এটাও কেউ 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 এটা নিয়ে আমরা চর্চা করি না, আলোচনা করি না, কোনো সংবাদ মাধ্যম প্রশ্ন করে না যে এই মামলায় অ্যাপিয়ার করতে হবে। এবং শুধু তাই নয়, প্রথম দিনেই অ্যাপিয়ার করার কোনো জায়গা নেই, তাও বাগ বাড়িয়ে গেছে ঢুকতে, নাক গলাতে গেছে যে না না এটা প্রতাপচন্দ্র দে, ছাড়া যাবে না, গিয়ে আমরা হাজির হই। এবং তারপর কি প্রশ্নের মুখে পড়েছেন, আমি শুধু বয়ানগুলো শোনাবো, তারপর আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। যেখানে যখন এই লাইভ স্ট্রিমিংটা শুনছিলাম, সেখানে এর প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় বলছেন, চন্দ্রচূড় মাফ করবেন, জাস্টিস চন্দ্রচূড় হলে কথা বলতেন না, জাস্টিস সঞ্জীব খান্না বলছেন, হ্যাটস অফ টু মানে দ্য জুডিশিয়ারি, যে প্রশ্ন মানে বিদ্ধ করে দিয়ে ইন্টেনশন অফ দ্য স্টেট গভর্নমেন্টটাকে এক্সপোজ করে দিচ্ছেন প্রকাশ্যে, এবং লাইভ স্ট্রিমিংয়ে সারা পৃথিবীর মানুষ শুনেছে, বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া কেন শোনেনি জানি না। মিস্টার ফার্নান্ডেজ, প্রধান বিচারপতি বলছেন সঞ্জীব খান্না, মিস্টার ফার্নান্ডেজ, আই হ্যাভ সিন দ্য স্ট্যাটাস রিপোর্ট, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। আমি একদম শব্দবন্ধগুলো উল্লেখ করছি যেটা প্রধান বিচারপতি বলেছেন। ইনস্টেড অফ ডুইং দ্য ওয়ার্ক ইন আ স্ট্রেট ফরওয়ার্ড, ইউ ওয়ান্ট টু ডিভিয়েট। যে কাজটা যেভাবে করা দরকার সেটা না করে ইউ ওয়ান্ট টু ডিভিয়েট। তারপর কি বলছেন, শুড আই শো ইউ দ্য পোর্শনস, যখন মিস্টার ফার্নান্ডেজ তর্ক করতে গেছেন, শুড আই শো ইউ দ্য পোর্শনস, ডিড ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, অর্থাৎ রাজ্য সরকারের ইন্টেনশনটা আপনি বুঝতে পারেননি, যে পরিষ্কার বলেছেন যে ইন্টেনশনটা আপনি বুঝতে পারেননি, শুড আই শো ইউ দ্য পোর্শনস। তারপরে যে মারাত্মক কথাটা বলেছেন, এটা ঠাস করে নবান্নের গালে একটা চড়। ডোন্ট ইনক্লুড পলিটিক্স ইনটু এফআইআর, ইউ হ্যাভ ডান দিস, ইট ইজ দেয়ার। আমি ল্যাঙ্গুয়েজটা আরেকবার পড়ি, প্রধান বিচারপতির মুখ থেকে শুনেছে রাজ্য সরকারের আইনজীবী। ডোন্ট ইনক্লুড পলিটিক্স ইনটু এফআইআর, অর্থাৎ এফআইআরের মধ্যে রাজ্য সরকার পলিটিক্স ঢুকিয়েছে। ইউ হ্যাভ ডান দিস, ইট ইজ দেয়ার। তারপর জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি বলেছেন, দি স্টেট ডিড নট ফাইল এনি ক্যাভিয়েট। নর্মালি এ ধরনের এসএলপির ক্ষেত্রে একটা ক্যাভিয়েট করে রাখে রাজ্য সরকার, এখানে ক্যাভিয়েট করে রাখেনি, ক্যাভিয়েট না করে কোর্টে গিয়ে হাজির হয়েছে, বুঝতে পারছেন। এবং সেখানে জাস্টিস দীপঙ্কর মহামান্য বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত বলছেন, হাউ মেনি ডে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কামস ইন দ্য ফার্স্ট ডে। কটা ক্ষেত্রে এসএলপির ক্ষেত্রে প্রথম দিনে রাজ্য সরকার হাজির হয়, চোখে লেগেছে, নজরে লেগেছে, জাস্টিস দীপঙ্কর দত্তরও লেগেছে। জাস্টিস দীপঙ্কর দত্ত তো কলকাতারই মানুষ, তো নিয়ে রাজ্য সরকারের ইন্টেনশনটা আরও ভালো বুঝেছেন, এবং জাস্টিস সঞ্জীব খান্নার সঙ্গে নিশ্চিতভাবে তারা আলোচনা করেছেন যে কদিন এমন হয়েছে যে ক্যাবিনেট না করে প্রথম দিনে রাজ্য সরকার হাজির হয়। মিস্টার ফার্নান্ডেজ আমতা আমতা করেছেন। তারপর জাস্টিস দীপঙ্কর দত্ত বলছেন, ওয়েন ডিড সিআইডি টেক ওভার দ্য ইনভেস্টিগেশন, হোয়াট ইজ দ্য ডেট। ওয়েন ডিড সিআইডি টেক ওভার দ্য ইনভেস্টিগেশন, হোয়াট ইজ দ্য ডেট। প্রশ্নটা পেছনে নিশ্চিতভাবে জাস্টিস দীপঙ্কর দত্তর কাছে এমন কিছু তথ্য ওই এই মামলাটা নিয়েছিল, যেটা নিয়ে তিনি প্র্যাকটিক্যালি যে প্রশ্নটা করতেন জাস্টিস ফার্নান্ডেজ উত্তর দিতে পারেনি। ভাগ্য ভালো জাস্টিস আইনজীবী ফার্নান্ডেজ তিনি কিন্তু উত্তর দিতে গিয়ে ডেট বলতে পারেননি। সিআইডি কবে ইনভেস্টিগেশন নেননি, হোমওয়ার্কটাও করে যান না রাজ্য সরকারের আইনজীবীরা, কবে সিআইডি ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে সে ডেটটা বারবার জাস্টিস দীপঙ্কর দত্ত বলার পরও সে প্রশ্নটা উত্তর দিতে পারেনি। তারপর জাস্টিস দীপঙ্কর দত্ত এটা বলার পরেই বলেছেন, চিফ জাস্টিস বলছেন, ইজ ইন হুইচ ডিরেকশন ইউ ওয়ান্ট টু গো, ইট ইজ অ্যাপারেন্ট। আপনারা কী চাইছেন, কী করতে চাইছেন, সেটা কিন্তু অ্যাপারেন্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। মানে কট রেড হ্যান্ডেড শব্দবন্ধটা বোধহয় এখানে অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ রাজ্য সরকারের সিআইডিকে দিয়ে কালীঘাট বা নবান্নর এই অসভ্যতাটা, এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে জাস্টিস অমৃতা সিনহার পেছনে লাগার জন্য আইনজীবী প্রতাপচন্দ্র দের পেছনে লাগা। কারণ তাঁরাও তো খোঁজখবর রাখেন, এবং মামলার যা টেক্সট যেভাবে রাজ্য সরকার আগ বাড়িয়ে গিয়ে, রাজ্য সরকার এখানে স্ট্যাটাসটিক থার্ড পার্টি, অর্থাৎ যারা সিআইডি তদন্ত চাই, এটাকে কেন আটকানো, এটা বলে প্রথম একটা পার্টি, আইনজীবী প্রতাপচন্দ্র দে আরেকজন পার্টি, অর্থাৎ দুটো পার্টির বাইরে হচ্ছে রাজ্য সরকার, থার্ড পার্টি হিসেবে ক্যাভিয়েট না করে প্রথম দিনে গিয়ে হাজির হয়েছে। আর সরাসরি ডিসমিস করে প্রধান বিচারপতি কী বলেন, উই আর ক্লোজিং দ্য ম্যাটার, উই ডোন্ট টেক এনি ফার্দার অর্ডার্স, উই আর নট গিভিং এনি ফার্দার অর্ডার্স, আমরা এ নিয়ে কোনো কমেন্টও করছি না, দি স্ট্যাটাস ইজ দি সেম ইজ ডিসমিসড, অর্থাৎ কেসটা ডিসমিসড হয়ে গেল। রাজ্য সরকারের কত লক্ষ টাকা গেল, আমার প্রথম প্রশ্ন। এই মামলাটা লড়তে গিয়ে থার্ড পার্টি হিসেবে ঢুকে আগ বাড়িয়ে গালে চটটা খেলো, সরকারের টাকাও গেল, সুপ্রিম কোর্টের কাছে এটা প্রমাণিত হয়ে গেল যে একটা বদমাইশি করতে নবান্ন ঢুকেছিল আগ বাড়িয়ে, ক্যাবিনেট না করে প্রথম দিনই অ্যাপিয়ার করে থার্ড পার্টি হয়ে
শুধুমাত্র জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড আইনজীবী প্রতাপচন্দ্র দিকে টাইট দেওয়ার জন্য। কি সাংঘাতিক পরিস্থিতি বলুন তো। আমি সরাসরি আইনজীবী ফিরদৌস শামীমের কাছে এটা নিয়ে গিয়েছিলাম। বিষয়টা নিয়ে তিনি ছোট্ট করে একটু ব্রিফ করেছেন নতুন বাংলার দর্শকদের, শুনুন। দেখুন, বিচারপতির স্বামীকে হ্যারাস করতে হবে মিথ্যা মামলায়, সেই মামলায় প্রথম দিন এসএলপিতে রাজ্য সরকার হাজির হয়ে যান। একটু লাউড হবে। হ্যাঁ, বিচারপতির স্বামীকে হ্যারাস করতে হবে মিথ্যা মামলায়, সেই মামলায় প্রথম দিন এসএলপিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী হাজির হয়ে যায়। এবং জাস্টিস দীপঙ্কর দত্ত স্পেসিফিকলি জিজ্ঞাসা করেছিলেন রাজ্য সরকারের আইনজীবীকে যে বলতে পারবেন কতগুলো এসএলপিতে আপনারা উইদাউট এনি ক্যাভিয়েট প্রথম দিন হাজির হয়ে যান। নিশ্চুপ ছিলেন। আমরা দেখেছি যে প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এসএলপি দায়ের করেছে যাদের চাকরি বাতিল হয়ে গেছে, যাদেরকে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেরাই তথ্য দিয়ে আদালতে জানিয়েছিল রিপোর্ট ফাইল করে যে এরা অবৈধ পথ বেয়ে এসে চাকরি পেয়েছে। তাদের এসএলপিতেও প্রথম দিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হাজির হয়ে যায়। তাহলে রাজ্য সরকার হাজির হয়ে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হাজির হয়ে যাচ্ছে। আসলে সেই সব ক্ষেত্রে চুজ করে হাজির হয়ে যাচ্ছে যেগুলোতে যারা মামলাকারী তাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। আর অপরদিকে ওবিসির মতো এরকম গুরুত্বপূর্ণ মামলায়, যে মামলা বিচারাধীন, রাজ্য সরকার এসএলপি করেছে সেটি বিচারাধীন, নওশাদ সিদ্দিকী এসএলপি করেছে সেটা বিচারাধীন, যাদের ওই সার্টিফিকেট বাতিল হয়েছে তারা মামলা দায়ের করেছে সেই এসএলপি বিচারাধীন। অথচ রাজ্য সরকার এরকম একটি গুরুত্বপূর্ণ মামলায় হাজির হতে পারলো না। একটা মামলা জাস্টিস গাভাইয়ের বেঞ্চ ডিসমিস করে দিল। ওই জাস্টিস গাভাইয়ের বেঞ্চেই কিন্তু মূল মামলা রয়েছে, একাধিক মামলা রয়েছে, ওবিসি মামলা আগামী, হ্যাঁ অবভিয়াসলি ওবিসি মামলা আগামী 18 তারিখ সেই মামলা। আমি কামিং ব্যাক টু দ্য মেইন ইস্যু, সেটা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডকে হ্যারাস করার জন্য সিআইডি অ্যাপয়েন্টমেন্ট সেই পর্যন্ত বুঝলাম, কিন্তু বাড়িওয়ালা গিয়ে তার বিরুদ্ধে পিটিশন করছে সুপ্রিম কোর্টে, এবং অবভিয়াসলি বাড়িওয়ালার পেছনে নবান্নের বাড়িওয়ালা আছেন সে তো বোঝেই যাচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের অ্যাডভোকেট অ্যাপিয়ার করে গেল উইদাউট ডুইং দ্য ক্যাভিয়েট, মানে সেটা বিচারপতিও তো পয়েন্ট আউট করছিলেন বোধহয় গতকাল আমি দেখছিলাম। একদম এবং মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত স্পেসিফিকলি এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছিলেন, যে প্রশ্ন আমি বললাম যে আপনারা বলতে পারবেন যে রাজ্য সরকার উইদাউট ক্যাভিয়েট কতগুলো এসএলপিতে গিয়ে হাজির হন, যদি না তাদের ইন্টেনশন, দেখুন ইন্টেনশন যদি খারাপ না থাকে তাহলে কেন প্রথম দিন গিয়ে হাজির হবেন? যদি ধরুন এবং ফিরদৌসা, এবং ইফ আই এম নট রং ফিরদৌসা, এখানে থার্ড পার্টির ভূমিকা রাজ্য সরকার পার্টি নয়। সে দেখুন তদন্ত করছিল রাজ্য সরকার, তদন্ত করছিল তাদের অধীনস্থ তদন্তকারী সংস্থা, সেটা অন্য বিষয়। কিন্তু প্রথম দিন এসএলপিতে তো এসএলপি যখন দায়ের হয় যদি ক্যাভিয়েট না থাকে তাহলে রেসপন্ডেন্টকে সার্ভ করা হয় না। এটা বিচারপতিরাও ধরে ফেলে। একদম এই খেলাটা দেখুন, এই রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গের সরকারের এই খেলা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বুঝতে পারছেন।